হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বকে এমনভাবে পড়ব যাতে করে আমাদের লাইফে সেকেন্ড টাইম রাইট ফর্ম অফ ভার্ব আর না পড়া লাগে। আমরা রাইট ফর্ম অফ ভার্বকে আজকে পড়ব রুল দিয়ে, এক্সাম্পল দিয়ে। তোমাদের কাজ হবে এই রুলগুলো, এক্সাম্পলগুলো বোঝার পরে নিজে সেগুলো বোর্ড কোয়েশ্চেন সলভের মাধ্যমে অ্যাপ্লাই করা। অর্থাৎ আজকের ক্লাসে আমি রাইট ফর্ম অফ ভার্বের একদম বেসিক সব কিছু তোমাকে শেষ করে দিব, তুমি জাস্ট এখন প্র্যাকটিস করবা। শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে নাইম দুর্জয়। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স অলমোস্ট শেষ। আর পাশাপাশি আমি 10 মিনিট স্কুলে লাস্ট 5 ইয়ার্স ধরে ইংলিশ পড়াচ্ছি। এখন আমরা একটা জিনিস একটু জানি যে আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়ার সময় আমাদের আর কি কি সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। একদম যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে টেন্স। টেন্স ছাড়া রাইট ফর্ম অফ ভার্ব আমরা বুঝবো না। যদি তুমি কোনো কারণে টেন্স না পারো তাহলে আমি রিকোয়েস্ট করব যে এই মুহূর্তে তুমি ভিডিওটা থেকে একটু বের হয়ে ইউটিউবে যেতে পারো, গিয়ে টেন্স 10 মিনিট স্কুল লিখে সার্চ করলেই কিন্তু আমাদের টেন্সের ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে। অথবা আমাদের কোর্সের মূল কোর্সের ক্লাসেও কিন্তু তুমি টেন্সের আলাদা ক্লাস পেয়ে যাবে। আচ্ছা, তো আমরা রাইট ফর্ম অফ ভার্বের মূল আলোচনায় চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলছি, আমাদের এই অনলাইন ব্যাচ 2026-এ কিন্তু তোমাদের জন্য আমাদের প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে মাস্টার বুক আছে, যেগুলো মানে অনেক বড় একটা টিম একদম ওয়েল রিসার্চডভাবে আমাদের এই মাস্টার বুকগুলো রেডি করেছে। মাস্টার বুকগুলো মাস্টার, অ্যাপ্লাই এবং প্রুভ এই পদ্ধতিতে বানানো হয়েছে। অর্থাৎ ধরো তোমাকে প্রথমে বেসিকটা পড়ানো হবে, বেসিকটা তুমি অ্যাপ্লাই করবে অর্থাৎ প্র্যাকটিস করবা, দেন তুমি নিজেকে প্রমাণ করবা বোর্ড কোয়েশ্চেন বা বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নের মাধ্যমে। এছাড়া আমাদের অনলাইন ব্যাচ 26-এ মানে 2026-এর অনলাইন ব্যাচে 10 নামে একটা ফিচার আছে, যেটা তোমাকে 24 ঘন্টা তোমার যে কোনো ধরনের পড়াশোনা রিলেটেড প্রশ্নের উত্তর দিবে। আজকের ক্লাসে আমি সেটা তোমাকে দেখাবো। কেমন? ওকে, সো আমরা শুরু করি রাইট ফর্ম অফ ভার্বের একদম বেসিক থেকে। ভার্বের যে সঠিক রূপটা আছে, আচ্ছা তোমরা যদি ভাইয়া এই নামটার দিকে তাকাও, রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে রূপ, আর ভার্ব বলতে তো ভার্বকেই বোঝানো হচ্ছে। তার মানে ভার্বের সঠিক রূপটাকেই আমরা বলছি রাইট ফর্মস অফ ভার্বস। এতটুকু তো ক্লিয়ার। তার মানে পরীক্ষায় আমাদেরকে ভার্বের সঠিক ফর্মটা দেওয়া থাকবে না, আমরা জাস্ট ওই মানে যেই ফর্মটা দেওয়া থাকবে, ভার্বের যেই রূপটা দেওয়া থাকবে সেটাকে সঠিকভাবে লিখব। এখন ভার্ব বিভিন্ন রূপ ধারণ করতে পারে। মনে করো যে একটা ভার্ব হচ্ছে গো, এটার একটা রূপ হইতে পারে যে গোজ, আবার হইতে পারে যে ওয়েন্ট, আবার হতে পারে গন, তাই না? আমরা এগুলো জানি যে V1, V2, V3 অনেকে এভাবে বলি। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আবার হইতে পারে যে গোয়িং, আবার হতে পারে টু গো। মানে একটা ভার্ব কিন্তু এই যে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এই ভার্বের সঠিক রূপটা নিয়ে মূলত রাইট ফর্ম অফ ভার্ব কাজ করে। ঠিক আছে, সো এগুলো মূলত আসলে আলাদা কোনো টপিক না। তো তোমাকে যেটা বলছে যে টেন্সটা আমাদের ভালোভাবে জানা থাকা লাগবে। আচ্ছা চলো আমরা মূল আলোচনায় ফোকাস করি। তোমরা যারা টেন্স পারো তোমরা নিশ্চয়ই জানো যে বাক্যটা মনে করো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার কি আমরা একটা ছন্দ পড়েছি না, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। সো আমি তুমি অর্থাৎ আমি রিলেটেড, আই, উই, আওয়ার এগুলো সব ফার্স্ট পারসন। তুমি রিলেটেড, ইউ, ইউর, এই রিলেটেড সব সেকেন্ড পারসন, আর বাকি সব কি থার্ড পারসন। সো বলছে যে বাক্যটা মনে করো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কীভাবে বুঝি আমরা? সাবজেক্টের পরে ভার্বের বেস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? V1 যেটাকে আমরা বলি। আচ্ছা, সো মনে করো বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। এইখানে যে বলছে ঋতু ড্যাশ ভেরিয়াস কাইন্ডস অফ ওয়ার্কস, এখানে ঋতু কি থার্ড পারসন সিঙ্গুলার কিনা এটা কিভাবে বুঝবো আমরা? এখানে ঋতু বলতে কি আমাকে বোঝাচ্ছে, তোমাকে বোঝাচ্ছে? নিশ্চয়ই না, অন্য একজনকে বোঝাচ্ছে। আমি তুমি ছাড়া সব তো থার্ড পারসন। এখানে কি একজনকে বোঝাচ্ছে নাকি একাধিক পারসনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। দ্যাট মিনস ঋতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, ঋতু রিড ভেরিয়াস কাইন্ডস অফ বুকস, তাহলে এখানে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে মানে বাক্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথম শর্ত হচ্ছে বাক্যটা কি হতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্বিতীয় শর্ত হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে এই যেই ভার্বটা আছে তখন এই ভার্বের সাথে কি যুক্ত হবে? এস
বা ইএস যুক্ত হবে। যেমন ঋতু রিডস ভেরিয়াস কাইন্ডস অফ বুকস। ঠিক আছে, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস। এই তিনটা শর্ত মানলেই হবে। এই রুলটা তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকবে নিশ্চিত। জাহিদ ড্যাশ চকলেট কেক। মনে করো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। কীভাবে বুঝলাম? আমিও না তুমিও না, অন্য একজনকে বোঝাচ্ছে প্লাস একজনকে বোঝাচ্ছে, এই জন্য সিঙ্গুলার। ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হলো, তাই না? সো সিম্পল। এই রুলটা হচ্ছে মানে সব জায়গায়, যখন যে কোনো জায়গায় তুমি রাইট ফর্ম ভার্ব পড়ো, দেখবা যে প্রথম রুল হিসেবে এটাই তোমাকে পড়াচ্ছে। আচ্ছা, এবার আসো, একটা বাক্যে যদি মানে একটা বাক্য যদি চিরন্তন সত্য হয়, যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলি, বা অভ্যাসগত কোনো একটা কাজ হয়, মানে চিরন্তন সত্য কি, ধরো সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, হেবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বলতে কোনটাকে বোঝায়? মনে করো যে আমি বললাম যে আমি প্রতিদিন কোরআন পড়ি, সে প্রতিদিন বিকাল 5টায় ফুটবল খেলে, এটা কিন্তু তার একটা অভ্যাস, প্রতিদিন নিত্যনৈমিত্তিক একটা ঘটনা। হিস্ট্রিক্যাল ফ্যাক্ট কিংবা এটা ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক কোনো একটা সত্য। সো বাক্যটা যদি চিরন্তন সত্য হয়, অভ্যাসগত কাজ হয়, কিংবা বৈজ্ঞানিক কোনো একটা সত্য প্রকাশ হয় বা বৈজ্ঞানিক কোনো একটা ফ্যাক্ট হয়, এক্ষেত্রে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বুঝবা। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। দেখো সূর্য পূর্ব দিকে উঠে, তাই না? এখন এটা তো চিরন্তন সত্য, তার মানে বাক্যটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, প্রথম জিনিস আমরা বুঝলাম যে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্বিতীয় ব্যাপার, বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে দ্য সান সূর্য একটা জিনিসকে বোঝাচ্ছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা একটু আগে তোমাকে বলেছিলাম বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে। কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আবার আরেকটা এক্সাম্পল দেখো, ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক সত্য। ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার, মানে বাক্যটা তো প্রেজেন্ট। আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে এটা একটা সায়েন্টিফিক ট্রুথ, আর সায়েন্টিফিক ট্রুথ হলে কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে, অলরেডি যুক্ত করা আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর শি ড্রিঙ্ক কফি এভরি মর্নিং। এটা তার একটা প্রতিদিনের অভ্যাস যে প্রতিদিন সকালে সে কফি খায়, কফি পান করে। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে, তাই না? আচ্ছা, খুবই সহজ। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ পড়লাম, এটার উপর একটা তোমাকে প্র্যাকটিস দিচ্ছি। তুমি চাইলে এই মুহূর্তে ভিডিওটা পজ করে দেখতে পারো যে তোমার উত্তরটা মিলে কি না। নাইট ড্যাশ আফটার দ্য ডে, মানে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এটা তো একটা চিরন্তন সত্য, তাই না? আচ্ছা, তার মানে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টটা নাইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইয়েস যুক্ত হবে। সো নাইট কামস আফটার দ্য ডে। কেমন? ওকে, এরপর আসো, একটা বাক্যে যদি এই শব্দগুলো থাকে, কি কি? অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি। তুমি এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট লিখে টেবিলের সামনে টানায় রাখতে পারো, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। সো এই শব্দগুলো থাকলে বাক্যটা মানে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা বলছি সাধারণত, মানে সবসময় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ব্যাপারটা এমন না, মানে ক্ষেত্র বিশেষ কনটেক্সটের উপর ভিত্তি করে অন্য টেন্সও হতে পারে, বাট নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একটা এক্সাম্পল দিই আমি, জাহিন অলওয়েজ ড্যাশ দ্য ক্লাস। এটা জাহিনের একটা অভ্যাস যে সে সবসময় ক্লাসে ডিস্টার্ব করে। সো জাহিন, এই যে অলওয়েজ কথাটা আছে, আবার জাহিন থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। তাজওয়ার ড্যাশ ভিজিট আওয়ার ফ্যামিলি অকেশনালি। অকেশনালি কথাটা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ফেলতে পারি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। ওকে, এইরকম একটা বাক্য আমি তোমাদেরকে দিচ্ছি, সেম কাজটা করতে পারো, পজ করে নিজে একটা উত্তর গেস করতে পারো, দেন আমি যখন উত্তরটা বলবো তুমি মিলিয়ে নিও। শি রেগুলারলি ড্যাশ ফ্রম দ্য কোরআন এভরি মর্নিং, মানে এটা তার একটা অভ্যাস। আবার এখানে রেগুলারলি কথাটাও আছে, সো কী হবে? শি রিসাইটস, থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে?
এস যুক্ত হয়েছে। যেই সেন্টেন্সে বি ভার্ব নাই, আমি তোমাকে সহজভাবে বোঝানোর জন্য বলি, বি ভার্ব বলতে কি বোঝাচ্ছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর বাইরেও কিন্তু বি ভার্ব আছে, বাট তোমার পরীক্ষা এগুলো থেকে আসবে। যেসব সেন্টেন্সে বি ভার্ব নাই, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নাই, তুমি আমাকে একটু বলো তো যে বি ভার্ব নাই এমন বাক্য কয়টা, সরি টেন্স কয়টা? টোটাল টেন্স তো আমরা 3 প্রকার জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। 3 প্রকারকে আবার 4 করে ভাগ করছি, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম। সো এরকম টোটাল তাহলে টেন্স কয়টা দাঁড়ালো? 12টা, তাই না? এই 12টা টেন্সের মধ্যে কয়টা টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই? বি ভার্ব বা অক্সিলারি, বি ভার্ব না, 12টা টেন্সের মধ্যে কয়টা টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই? ভিডিওটা পজ করে তুমি সেম একটু চিন্তা করতে পারো, আমি উত্তরটা বলছি। দেখো, 12টা টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট ছাড়া সব টেন্সেরই অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে? সো দ্যাট মিনস 12টার মধ্যে 10টারই অক্সিলারি ভার্ব আছে, 2টার কোনো অক্সিলারি ভার্ব নাই। এখন যেসব টেন্সের এই অক্সিলারি ভার্ব নাই, বি ভার্ব বাদ দাও, যেসব টেন্সের অক্সিলারি ভার্ব নাই, ওইসব টেন্সকে আমরা যদি কখনো নেগেটিভ করি বা ইন্টারোগেটিভ করি, তখন অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে। আমি আরেকটু, আচ্ছা তখন না, মানে সবসময় অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে। আমি তোমাকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করছি। তুমি যদি একটা বাক্যকে নেগেটিভ করতে যাও, তাহলে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। যেমন শি ইজ আ স্টুডেন্ট, সে হচ্ছে একজন শিক্ষার্থী। এখন এখানে এটাকে নেগেটিভ করি, ধরো আমি বললাম যে সে একজন শিক্ষার্থী না, ছাত্রী না, শি ইজ নট আ স্টুডেন্ট। আচ্ছা, আরও একটা এক্সাম্পল দিই, আই ইট রাইস, আমি ভাত খাই, জাতীয় এক্সাম্পল। এটাকে যদি তুমি নেগেটিভ করো, বাক্যটা কি আমরা কখনো এইভাবে দেই যে আই নট ইট রাইস? কখনো দিই না, আমরা কি বলি? আই ডোন্ট ইট রাইস, এরকম বলি না? তার মানে এক্সট্রা একটা ভার্ব লাগেই, ডু কথাটা এনেছে, আই ডু নট ইট রাইস, তাই না? ওকে, একইভাবে ইন্টারোগেটিভও যদি করতে যাও, তাহলে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। অর্থাৎ কোন একটা বাক্যকে তুমি নেগেটিভ করো বা ইন্টারোগেটিভ করো, একটা ভার্বের প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা, সো যেসব বাক্যে ভি ভার্ব নেই, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার নেই, আরও সহজে বললে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করতে চাইলে বা ইন্টারোগেটিভ করতে চাইলে তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ এবং ডিড আনতে হবে। কেন? কারণ এদের নিজেদের তো কোনো অক্সিলারি ভার্ব নাই। সো ডু, ডাজ আসবে প্রেজেন্ট ইনডেফিনিটে, আর ডিড আসবে পাস্ট ইনডেফিনিটে। কেমন? আচ্ছা, যেমন হি লাইকস আইসক্রিম, সে আইসক্রিম পছন্দ করে। এটা কোন টেন্সে আছে বলো তো? সাবজেক্টের পরে ভার্ব আসছে, ভার্বের সাথে এস যুক্ত আছে, মানে ভার্ব V1-এ আছে, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখন দেখো, এই বাক্যটাকে আমি অর্থের দিক থেকে না, জাস্ট আমি নর্মালি টেন্স হিসেবে মানে নেগেটিভ করব। কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিটে কি আসবে? ডু অথবা ডাজ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে কি আমি ডু দিব নাকি ডাজ দিব? দেখো, ভার্বের শেষে কি আছে? এস আছে, এইখানে এস যুক্তটাই দিবা। কেমন? আচ্ছা, হি লাইকস আইসক্রিম, তাহলে কি হবে? হি ডাজ নট লাইক আইসক্রিম। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে তো লাইকস ছিল, এখানে কেন লাইক হলো? এসটা কোথায় গেল? এই যে এসটা এখানে চলে আসছে। সো কি হলো? হি ডাজ নট লাইক আইসক্রিম। এটাকে আবার ইন্টারোগেটিভ করলে ডাজ হি লাইক আইসক্রিম। দেখো, এটাকে কিন্তু আমি অ্যাফার্মেটিভ নেগেটিভের রুল অনুযায়ী করি নাই, এটা আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য যে নো বা নট আনতে হলে কীভাবে অক্সিলারি ভার্ব আনা লাগে। সো বুঝছো? আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি আমি তোমাকে দেখাই, দে প্লে ফুটবল এভরি উইকেন্ড, তারা মানে ছুটিতে সাপ্তাহিক যে ছুটির দিন আছে তারা ফুটবল খেলে। দেখো, দে সাবজেক্ট, প্লে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তাই না? তার মানে সাবজেক্টের পরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই বাক্যটাকে যদি আমরা এবার নেগেটিভ করতে চাই, তাহলে কি হবে? দে ডু নট প্লে ফুটবল এভরি উইকেন্ড, তাই না? কেন? ওই যে নো বা নট আনতে হলে আমাদেরকে আরেকটা অক্সিলারি ভার্ব লাগে, আর প্রেজেন্ট ইনডেফিনিটে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ আসে। ডাজ কেন আসে নাই? কারণ এখানে ভার্বের সাথে এস যুক্ত নাই। তো আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি। এটাই হচ্ছে মূল নিয়ম। আর পাস্ট টেন্সেরটা একটু দেখাই, শি ওয়েন্ট টু দ্য মার্কেট,
সে মার্কেটে গিয়েছিল। সাবজেক্টের পরে ওয়েন্ট, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম বা পাস্ট ফর্ম আমরা যেটাকে বলি। যেমন গো, এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম ধরো, বা অনেকে গোজ বলে। তারপর ওয়েন্ট ভার্বের 2 নাম্বার ফর্ম, ঠিক আছে? আচ্ছা, সো এটা মানে পাস্ট ফর্মের জন্য পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনটা আসে বলো তো? ডিড। তাহলে কি হবে? শি ডিড নট, ওয়েন্ট আর হবে না, ওয়েন্টের জন্ম হচ্ছে কোত্থেকে? গো থেকে, ওইটাই হবে, গো টু দ্য মার্কেট। কেমন? আর ইন্টারোগেটিভ করলে ডিড শি গো টু দ্য মার্কেট। সো সহজ ভাষায় এটাই হচ্ছে যে, মানে আমি একদম পুরো এতক্ষণ পর্যন্ত তোমাকে এই রুল রিলেটেড যা যা বললাম এটার সামারিটা হচ্ছে যেসব টেন্স মানে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কখনো যদি অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে তুমি ডু, ডাজ অথবা ডিড আনবা, শেষ। এটাই হচ্ছে মূল কথা। কেমন? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার একটু তোমাকে আমি বলে রাখি। আজকের ক্লাসটা করার পর তোমার কাছে মনে হতে পারবে ভাইয়া এত এত রুল কীভাবে করবো? তোমার কাজ 2টা। ক্লাস শেষে, ক্লাস চলাকালীন না, ক্লাস শেষে নোট করবা। নাম্বার 2 মানে ক্লাস টপিকটা নোট করবা খাতায়। সেকেন্ড পেপার হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা, একটা রুলও মুখস্থ করতে হবে না। এবার আসো WH কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা মানে বেসিক রুল আছে যে WH কোয়েশ্চেনের ক্ষেত্রে এই যে সাবজেক্টটা আছে অর্থাৎ মনির, ঠিক আছে? আচ্ছা দেখো, বলেছে যে WH কোয়েশ্চেন কোনগুলো জানো তো? মানে WH দিয়ে শুরু হচ্ছে, দেখো হোয়াট, ওয়েন, হোয়ার, হো, হুইচ ইত্যাদি। এগুলো থাকলে WH যে ওয়ার্ডটা থাকবে, এই যে যেমন হোয়াই, আর যে সাবজেক্টটা থাকবে যে হোয়াই ডিড মনির লাভ এট মি। সো এই WH ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে হচ্ছে অক্সিলারি ভার্বটা বসে। কেমন? WH ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্ব বসে। কেন এটা বললাম? অনেকে এই জায়গায় গুলাই ফেলে যে ভাইয়া, যেমন একটু আগের বাক্যে একটু যদি যাই, অক্সিলারি ভার্বটা আগে দিয়েছেন, তাহলে এইখানে অক্সিলারি ভার্বটা কখন দিব? সো এটা নিয়ে প্রশ্ন হয়, অনেকে ডিড হোয়াই দেয়, অনেকে বেশিরভাগই যে ভুলটা করে হোয়াই মনির ডিড লাভ এট মি এরকম করে। সো এই ইস্যুটা যাতে না হয়। কেমন? আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম বেশিরভাগই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেন্ট্রিক আলোচনা, যে কখন কখন প্রেজেন্ট ইনডেফিনিট হয়। কি বলেছিলাম? থার্ড পারসন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। তারপর কিছু শব্দ দিয়ে বলেছিলাম যে এগুলো থাকলে বাক্যটা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, রাইট? আচ্ছা, এখন আমরা জানবো আরও কিছু শব্দের ব্যাপারে যেগুলো থাকলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, ওই যে প্রেজেন্ট ইনডেফিনিটগুলো কী ছিল? অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি ইত্যাদি। এবার দেখো কোনো বাক্যে যদি তুমি দেখো নাও, রাইট নাও, at this moment, at this time, at this very moment, এগুলো যদি বাক্যে উল্লেখ করা থাকে তাহলে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট বা এক্সটেনশন অন্যান্য যেই শব্দ থাকবে। যেমন আরাফাত ইজ ড্যাশ উইথ ফাতে রাইট নাও। রাইট নাও কথাটা আছে মানে বোঝাচ্ছে যে আরাফাত এখন ফাতে এরিয়ার সাথে কাজ করছে এই মুহূর্তে। সো এই যে আমরা রাইট নাও কথাটাকে এখানে দেখেছি, এই যে নাও অথবা রাইট নাও কথাটা থাকলে আমরা বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে ট্রিট করতে পারি। সো সাবজেক্ট হিসেবে আরাফাত আছে, ভার্ব হিসেবে ইজ আছে, এরপরের যে ভার্বটা আছে সেটার সাথে কি দিতে হবে? আইএনজি। মনে রাখবা সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হলে। আরাফাত ইজ ওয়ার্কিং উইথ ফাতির রাইট নাও, ঠিক আছে? আচ্ছা, একইভাবে দে আর ড্যাশ রেডি ফর দ্য ম্যাচ অ্যাট দিস মোমেন্ট। এই বাক্যে অ্যাট দিস মোমেন্ট কথাটা আছে, তার মানে বাক্যটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। সো সাবজেক্ট এমিসার ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, তাই না? ওকে, সো আশা করি তোমাদেরকে আমি এটা বুঝাতে পারলাম। এবার আসো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ। আচ্ছা, হ্যাভ হ্যাজ কোন টেন্স? পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড কোন টেন্সে থাকে? অক্সিলারি ভার্ব, পাস্ট পারফেক্টে। দেখো এগুলো যদি তোমার মনে হচ্ছে ভাই খুব কঠিন, পারতেছি না, দ্যাট মিনস তোমার টেন্সে অ্যাকচুয়ালি ঝামেলা রয়ে গেছে। তুমি ইউটিউবে যাও, টেন্স 10 মিনিট স্কুল লিখে সার্চ দাও, টেন্সের ক্লাসটা করো, নোট করো, দেন এই ক্লাসটা আবার করো, ঠিক আছে? আচ্ছা, সো সাবজেক্টের পরে আমরা যদি বাক্যে হ্যাভ হ্যাজ দেখি, এটা কোন টেন্সে নর্মালি থাকে? অক্সিলারি ভার্ব হিসেবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্টেও কি থাকে? হ্যাড থাকে। সো সকল প্রকার পারফেক্ট টেন্সে ভার্বের 3 নাম্বার ফর্মটা হয়। 3 নাম্বার ফর্ম মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়, ঠিক আছে? মানে হচ্ছে ধরো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম,
পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নাম্বার ফর্ম গন। হ্যাঁ, আচ্ছা। সো হ্যাঁ, আরও সহজে যদি বলি, বাক্যে যদি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ হ্যাড আসে, অথবা এরপরে যদি মানে বাক্যে যদি তুমি হ্যাভিং দেখো, এরপরের যেই ভার্বটা বসবে সেটা ভার্বের 3 নাম্বার ফর্মে বসবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক দেওয়া আছে, এখানে হ্যাভ আছে। সো আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যেই ভার্বটা থাকবে সেটার 3 নাম্বার ফর্মটা দিতে হবে। সো কী হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাই না? আচ্ছা, তুমি কিন্তু এই কাজটা করতে পারো যে আমি উত্তরটা বলার আগে তুমি নিজে একবার গেস করবা পারো কিনা। একইভাবে উই হ্যাভ ড্যাশ মেক হিম ক্যাপ্টেন, ধরো এখানে হ্যাভ না দিয়ে আমি হ্যাড দিলাম, কি হবে? উই হ্যাড, মেকের 3 নাম্বার ফর্ম কি বলো তো? মেড। উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। সহজ না ভাইয়া? ওকে। সো প্রেজেন্ট ইনডিফিনিট গেল, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলাম, পারফেক্টের নিয়মগুলো দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট একসাথে হয়ে গেছে। এবার আসো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে কিছু শব্দ ছিল, ওই যে সামটাইমস, অকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কী ছিল? এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট দিস ভেরি মোমেন্ট, নাও, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কী হয়? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, সো ফার। অর্থাৎ এই শব্দগুলো থাকলে নর্মালি বাক্যটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, ঠিক আছে? মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো এই বাক্যটাকে আমরা একটা যদি বাক্য দেখি আর কি, শি হ্যাজ অলরেডি কাম আউট অফ দ্য কেবিন। এখানে দেখো অলরেডি কথাটা আছে, ঠিক আছে? এই যে অলরেডি কথাটা আছে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে। কেন কামই কেন দিলাম? কামের 3 নাম্বার ফর্ম কামই হয়, কাম, কেইম, কাম, ঠিক আছে? সো 3 নাম্বার ফর্ম এটাই হবে। ওকে, আচ্ছা। হ্যাভেন্ট ইউ ড্যাশ দ্য ওয়ার্ক ইয়েট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা সেম? দেখো সাবজেক্ট আছে হ্যাভ অথবা হ্যাজ, তার মানে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে ডান। ওকে, আচ্ছা। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বুঝে গেলাম যে কোন কোন বাক্যগুলোতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, মানে কোন শব্দগুলোতে আর কি। এবার আসো আমরা এমন কিছু শব্দ দেখবো বা ফ্রেজ দেখবো যেগুলো দেখলে আমরা বুঝবো বাক্যটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার বলছি, তোমার কাছে মনে হতে পারে হ্যাঁ এত এত জিনিস কীভাবে মনে রাখবো? একটাও মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট প্র্যাকটিস করো আর খাতায় নোট করো, তাহলে এমনি মনে থাকবে। প্র্যাকটিস করতে গেলে কোথাও আটকাইলে তখন রুলগুলো দেখো, কেমন? ওকে, সো কোন একটা বাক্যে যদি তুমি ইয়েস্টারডে দেখো, এগো দেখো, লং সিন্স দেখো, লাস্ট নাইট, লাস্ট ডে, অর্থাৎ লাস্ট কথাটা থাকে, তাহলে ওই বাক্যটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে। আমি তোমাকে একটা স্ট্রাকচার মানে একটা বাক্য দেই, আই লিভ মাই হোম লাস্ট নাইট। লাস্ট নাইট কথাটা আছে, তার মানে বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্মটা হয়, মানে পাস্ট ফর্মটা হয়। যেমন আই লিভ, লিভের 2 নাম্বার ফর্ম কি? লেফট। আই লেফট মাই হোম লাস্ট নাইট। ওকে, হি সি মি লং এগো, লং এগো থাকলে কি হয়? পাস্ট টেন্সে হয়, তাহলে সি না হয় কি হবে? স। হি স মি লং এগো, কেমন? ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা যতদূর বললাম এগুলো থেকে একটা কোয়েশ্চেন করি, র্যান্ডম রিপিট কোয়েশ্চেন, তুমি দেখি উত্তর করতে পারো কিনা। রাকিবা ড্যাশ মি লং সিন্স, আন্দাজ করো তো কি হইতে পারে উত্তরটা? আচ্ছা, উত্তর কি? মেট, কারণ লং সিন্স আছে মানে পাস্ট টেন্সে আছে, সো সাবজেক্ট এখানে হবে ভার্বের 2 নাম্বার ফর্ম, মিটের 2 নাম্বার ফর্ম হচ্ছে মেট। এই রুলটা ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় কাজে লাগে, যেমন এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগবে, খুব ভালোভাবে বুঝো। প্রথমে জেনে নাও, নো সোনার হেড এটার সাথে হবে দেন, স্কার্সলি হেড এটার সাথে হবে হোয়েন, হার্ডলি হেডের সাথে হবে বিফোর। মানে এগুলো আলাদা আলাদা, তুমি নো সোনার হেড থাকলে ওয়েন দিতে পারবা না, স্কার্সলি হেড থাকলে আবার দেন দিতে পারবা না। দেন বানান কিন্তু THAN, আরেকটা আছে EN, ওইটা না, এটা। আচ্ছা, এটার নিয়মটা কি? একটা বাক্য দেখাই আগে তোমাকে। নো সোনার হেড হি ড্যাশ দ্য পুলিশ দেন, দেখো তার মানে
এই পাশে আছে নো সুনার হ্যাড, আর ওই পাশে কি থাকবে? দেন। খুবই সিম্পল, বিষয়টা বুঝো। তুমি বাক্যটাকে দুইটা চিন্তা করো, দুইটা অংশ চিন্তা করো, এগুলোকে ক্লজ বলা হয়। আজকে আমি ওই আলোচনায় যাচ্ছি না। এই বাক্যটাকে দুইটা অংশে চিন্তা করো। দেনের আগ পর্যন্ত একটা পার্ট, দেনের পরে আরেকটা পার্ট। কেমন? আচ্ছা, একইভাবে যদি এখানে দেন না থেকে এই অংশটা এখানে থেকে এখানে হোয়েন থাকতো, তাহলে হোয়েনের আগ পর্যন্ত একটা পার্ট, পরে হচ্ছে আরেকটা পার্ট। এখানে যদি বিফোর থাকতো, বিফোরের আগ পর্যন্ত একটা পার্ট, পরে হচ্ছে আরেক পার্ট। এখন আগের পার্টটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। দেখো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হেড, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। দেখো এখানে একটু ডিফারেন্ট ইনভার্সন আছে, বাট আমি ওইটা বুঝাচ্ছি না, মানে বেসিক জিনিসটা বুঝো। সাবজেক্ট আছে, তারপর কি লাগবে? একটা হেড, হেডটা আগে দিয়েছে, ওকে। আরেকটা কি লাগবে? ভার্বের 3 নাম্বার ফর্ম। সো সি, এটার 3 নাম্বার ফর্ম কি? সিন। আরেকবার বুঝাই, দেন বলো, ওয়েন বলো, কিংবা বিফোর বলো, আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট, হেড, ভার্বের 3 নাম্বার ফর্ম। সিম্পল। পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট, রান, এটা 2 নাম্বার ফর্ম কি? রেন। কারণ পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে পাস্ট ফর্ম। সো রেন অ্যাওয়ে। কেমন? ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিই। দেখো এই যে বিফোর, আমি তোমাদেরকে বলেছি দেন বলো, ওয়েন বলো, বিফোর বলো, আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট পারফেক্ট হিসেবে সাবজেক্ট, হেড, আর লাগে কি? ভার্বের 3 নাম্বার ফর্ম। স্টার্টের 3 নাম্বার ফর্ম কি? স্টার্টেড। কেমন? আচ্ছা, পরের অংশটা কি হয়? পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট ওয়াজ, ভার্বের নর্মালি পাস্ট ইনডিফিনিটে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম দিই, বাট এটা পেসিভ হওয়ার কারণে আমরা আসলে মূলত এখানে 3 নাম্বার ফর্ম দিয়েছি। বাট বাক্যটা আইডিয়ালি পাস্ট ইনডিফিনিটেই আছে। সো সহজ হিসাব, আগের অংশটা পাস্ট পারফেক্ট, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এবার আসো এই নিয়মটাতে। একটা বাক্য চিন্তা করো, এই যে এই বাক্যটার কথাই চিন্তা করো। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ড্যাশ টু কুমিল্লা। দেখো এই যে এইখানেও সিন্সের আগে একটা অংশ, পরে একটা অংশ। কেমন? আচ্ছা, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরে হয় পাস্ট ইনডেফিনিট। আবার বলি, সিন্সের আগে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে পরে হয় পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, একটা বাক্য দেখো। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ড্যাশ টু কুমিল্লা। দেখো সিন্সের আগের অংশটা কী হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে পরের অংশটা কী হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। সো পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে এই যে ভার্বটা আছে এটার 2 নাম্বার ফর্ম, আই কেম টু কুমিল্লা, তাই না? আচ্ছা, একইভাবে মনে করো এখানে সিন্স না থেকে এজ ইফ বা এজ দো থাকলে কাছাকাছি রুল, যে এজ ইফ বা এজ এর আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। আর এই যে দেখো একটা বাক্য, হি স্পিক্স এজ দো হি ড্যাশ নো এভরিথিং। সো এজ দো এর আগের অংশটা কোন টেন্স একটু দেখো তো? সাবজেক্টের পরে V1। এটা যদি না বোঝো তার মানে তোমার টেন্সে ঝামেলা আছে। আচ্ছা, হি স্পিক্স এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো পরের অংশটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম। হি স্পিক্স এজ দো হি নিউ এভরিথিং। ঠিক আছে? আচ্ছা, এগুলো প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা একটু চিন্তা করো। এতক্ষণ আমরা কি বলেছি? সিন্স বলো বা এজ দো বলো, এর আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশটা হয় পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট হইলে পাস্ট। আর আগের অংশটাই যদি পাস্ট ইনডেফিনিট হয়, এখন তো পরে গিয়ে কি হচ্ছে? পাস্ট ইনডেফিনিট। আর আগের অংশটাই যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। একটা এক্সাম্পল দিই, তুমি ভালো করে বুঝবা। হি লেফট দ্য কোম্পানি সিন্স হি ড্যাশ হি কমপ্লিটেড হিজ পিরিয়ড। দেখো সিন্স আগের অংশটা কোন টেন্সে আছে কীভাবে বুঝবো? সাবজেক্টের পরে ভার্বটা 2 নাম্বার ফর্মে আছে, লিভ। লিভ থেকে এটা 2 নাম্বার ফর্ম লেফট। সো সিন্সের আগের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, তার মানে পরের যেই অংশটা আছে এটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হেড, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। সো কি হবে?
হি লেফট দ্য কোম্পানি সিন্স হি হ্যাড, কমপ্লিট না হয় কি হবে কমপ্লিটেড, কারণ কি ভার্বের 3 নাম্বার ফর্ম। সো আমরা কি দিব, হি হ্যাড কমপ্লিটেড। ঠিক আছে, সহজ না? তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, তুমি ঠিক এই মুহূর্তে এই রুলটা খাতায় নিজে বুঝে বুঝে, লাগলে ভিডিওটা একটু পিছনে নিয়ে আবার দেখে লিখো, দেখবা যে তোমার কাছে ইজি লাগতেছে, একদম ইজি। আচ্ছা দেখো, অ্যাজ ইফ, এটা আগের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কীভাবে সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম, পর অংশটা কী হবে পাস্ট পারফেক্ট টেন্স, মানে সাবজেক্ট তো আছে, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে কি হবে হেড হবে। এখানে অপশনে একটাই আছে হেড, সো এটা এমনিতেই উত্তর কারেক্ট ধরা যায়, হেড আছে, তারপরে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, এবার আসো একদম সহজ, এটা বুঝাই, একটা বাক্য চিন্তা করো, আই স হিম ড্যাশ গো। স একটা ভার্ব, মানে ভার্ব নাম্বার 1, হ্যাঁ আচ্ছা, তারপর গো এটাও আরেকটা ভার্ব, 2টা ভার্ব পাশাপাশি আসছে, মাঝে অন্য কোনো সাবজেক্ট নাই। সো 2টা ভার্ব পাশাপাশি আসলে দ্বিতীয় যে ভার্বটা আছে ওইটাকে তুমি হয় আইএনজি যুক্ত করো আর না হয় টু যুক্ত করো, মানে হয় গোয়িং হবে আর না হয় টু গো হবে, অর্থাৎ খালি বসবে না, কেমন? আচ্ছা, আই ডোন্ট ওয়ান্ট লিভ দিস প্লেস, ওয়ান্ট একটা ভার্ব, লিভ একটা ভার্ব। সো আই ডোন্ট ওয়ান্ট, 2টা ভার্ব পাশাপাশি আসছে, সো দ্বিতীয় ভার্বটাকে হয় আমরা আইন যুক্ত করবো আর না হয় কী করবো টু যুক্ত করবো, তাই না? আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস প্লেস। ওকে, এই কোনো একটা বাক্যে যদি তুমি এই জিনিসগুলো দেখো, হেড বেটার, হেড রাদার, উড বেটার, উড রাদার, কিংবা ধরো মোডাল অক্সিলারি ভার্বগুলো দেখো, মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো মনে আছে তোমাদের? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। সো মোডাল অক্সিলারি ভার্বগুলো দেখো বা এগুলো যদি দেখো, এগুলোর পরে যেই ভার্বটা হবে সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেমন ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার, এটা পরে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ গোই হবে, এটা চেঞ্জ হবে না। আই উইল নট লেট ইউ এন্টার, ঠিক আছে, লেট আছে না লিস্টে, এই যে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, কেমন? আচ্ছা দেখো, একটা সেন্টেন্সের বা বাক্যের শুরুতেই আছে কি উড দ্যাট, তাহলে বলছে বাক্যের শুরুতেই যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড হতে পারে, উড দ্যাট আই কুড, তারপর ভার্বটা দিবা গো টু কলেজ বা গো দেয়ার, উড দ্যাট আই কুড গো টু কলেজ। আচ্ছা, এই রুলটা ইম্পর্ট্যান্ট, এটা তোমার লাইফে অনেক বেশি কাজে লাগবে, স্পেশালি এসএসসি পাস করে যখন এইচএসসিতে যাবা, এডমিশন টেস্ট দিবা, সব জায়গায় এই রুলটা কাজে লাগবে। আচ্ছা, এই রুলটা কি একটা জিনিস, এই রুলটাতে যাওয়ার আগে এটার সাথে রিলেভেন্ট একটা কথা বলে নেই, না হয় রুলটা তুমি ভালোভাবে রিলেট করতে পারবে না। মনে করো আমরা এই যে একটু আগে একটা বাক্য দিয়েছিলাম, ধরো আই ওয়ান্ট, বা আমি ওই বাক্যে মানে তোমাদেরকে নেই আমি, এই যে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ, কি হয়, মানে আমরা টু এর পরে কী দেই ভার্বের বেস ফর্ম দেই, ঠিক আছে, টু এর পরে ভার্বের বেস ফর্মটা দেই। মানে আমি তোমাকে বুঝাচ্ছি যে মনে করো একটা বাক্যে টু আছে, এরপরে তোমার একটা ভার্ব বসাইতে হবে, ওইখানে তুমি অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, এটাকে মডিফাই করতে পারবা না। মানে আই ওয়ান্ট টু গো, মানে টু এর পরে তুমি গোয়িং দিতে পারবা না, টু এর পরে তুমি গন দিতে পারবা না, টু এর পরে তুমি ওয়েন্ট দিতে পারবা না, অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্মটা হয় নর্মালি, কেমন? কিন্তু কিছু ক্ষেত্রবিশেষ এটা চেঞ্জও হইতে পারে, এটা হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম। সহজে বলি তোমাদেরকে ব্যাপারটা, এইখানে তুমি যে শব্দ বা একাধিক শব্দগুচ্ছগুলো দেখতেছো, এগুলোর পরে যদি কোনো একটা ভার্ব আসে সেটার সাথে আইনজি যুক্ত হয়, মনে করো এখানে সবগুলো ইম্পর্টেন্ট না, তোমার বেশি কাজে লাগবে হচ্ছে মাইন্ড, তারপর উডিও, এই যে উডিও মাইন্ড, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু আছে, এই যে গেট ইউজ টু, তারপর যে কোনো প্রিপোজিশন, টু ছাড়া যে কোনো প্রিপোজিশন, টু ছাড়া যে কোনো প্রিপোজিশন। আচ্ছা, এগুলোর পরে যদি কোনো একটা ভার্ব আসে ওইটার সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। আমি একটা এক্সাম্পল দিব, চিন্তা করো যে উইথ আ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু, যেমন আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু,
আসছে, উইথ আ ভিউ টু আসছে। ওকে, এই উইথ আ ভিউ টু এর পরে যদি কোনো একটা ভার্ব আসে, কি বলেছি সেটার সাথে কি হবে? আইএনজি। এই যে আবার দেখো, উইথ আ ভিউ টু এগুলোর পরে যদি কোনো একটা ভার্ব আসে সেটার সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। সো উইথ আ ভিউ টু রিডিং, তাই না? একইভাবে যতগুলো আছে ওইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন মাইন্ড আছে, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং, তাই না? ওয়েটিং ফর আ ফিউ মিনিটস। ওকে, এই রুলটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার এখন যে রুলটা আছে এটা তোমার রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে, তোমার কমপ্লিটিং সেন্টেন্সেও অনেক বেশি কাজে লাগে। তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্স অলরেডি প্র্যাকটিস করে থাকো দেখবা, বা তুমি জানো যে এখানে কমপ্লিটিং সেন্টেন্স থেকেও আসে, বা সামনে যদি তুমি প্র্যাকটিস করো সেটাও তুমি দেখবা, বোর্ডে প্রশ্ন আসে সরাসরি। আচ্ছা, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ বা ফেন্সি, এগুলোর রুলটা কি? দেখো এগুলোর পরে দেখো আই ফেন্সি বা আই উইশ, হ্যাঁ, এগুলোর পরে যে সাবজেক্টটা আছে, মানে এগুলোর পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সহজ ভাষায়। কি হয়? পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম। আই ফ্যান্সি, আই টার্নড পেল। কেমন? আচ্ছা, আই উইশ হি, উইশের পরে এই যে তোমাদেরকে বলেছিলাম ইট ইজ হাই টাইম বলো, ইট ইজ টাইম বলো বা উইশ ফ্যান্সি বলো, এগুলো পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম। সো আন্ডারস্ট্যান্ড না হয় কি হবে? আন্ডারস্টুড। কেমন? আচ্ছা, আমরা অ্যাজ দো, অ্যাজ ইফ এই রুলটা কিন্তু অলরেডি পড়েছি। আচ্ছা, এভরি ইচ ওয়ান অফ থাকলে ভার্বের সিঙ্গুলার হয়, মানে ধরো ওয়ান অফ, এরপরে আমরা সিঙ্গুলার ভার্ব কিন্তু ওয়াজ দিব, এখানে ওয়ার দিতে পারবো না। তোমার মনে হতে পারে ভাইয়া ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস তো প্লুরাল, আমরা কেন ওয়াজ দিচ্ছি, ওয়ার কেন দিচ্ছি না? মানে বাক্যে যদি ওয়ান অফ থাকে বা ইচ থাকে বা এভরি থাকে তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। যেমন এভরি স্টুডেন্ট হ্যাজ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। সো এভরি থাকার কারণে সিঙ্গুলার হয়েছে। ওকে, আর এই রুলটা আমি তোমাকে অলরেডি বলে ফেলেছি যে মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়, তোমাদেরকে বলেছি। দেখো যেমন আমরা মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলোকে জানি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো, তাই না? সাবজেক্ট, ক্যান, কুড, মে, মাইট, তারপর যে ভার্বটা আছে। সো মোডাল অক্সিলারি ভার্বের পরে, মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্মটা হয়। কেমন? মনে থাকবে? আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম রুল তোমাকে আমি বলে দিই। এই যে যেমন ক্যান একটা মোডাল অক্সিলারি ভার্ব, ভার্বের বেস ফর্ম দিয়েছি আমরা। তবে দেখো মোডাল অক্সিলারি ভার্বগুলোর পরে আবার এখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, মোডাল অক্সিলারি ভার্ব মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোর পরে যদি বি আসে তাহলে দেখবে এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে। কেন? তখন বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে না থেকে প্যাসিভ ভয়েসে চলে যায়। কেমন? ওকে, সো মোডাল অক্সিলারি ভার্ব, দেখো মোডাল অক্সিলারি ভার্ব দিলাম, একটা বাক্য দেখি আমরা, আই সাবজেক্ট আই, তারপর মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান। আচ্ছা, ইট সাবজেক্ট, তারপর মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান, তারপর এক্সট্রা ধরে আনলাম বি, ইট ক্যান বি, তারপর দিতে হবে কি? ভার্বের 3 নাম্বার ফর্ম ডান। কারণ এটা প্যাসিভে থাকে তখন, মানে সহজে যদি আই ক্যান ডু ইট মনে করো বাক্যটা, নর্মালি কি ক্যান মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে কি ভার্বের বেস ফর্ম দিয়েছি আমি, নর্মাল নিয়ম, এটা অ্যাক্টিভ ভয়েস। বাট বাক্যটা যখন প্যাসিভ হয় তখন দেখা যায় যে ক্যানের পরে বি আসে, তারপর আর ভার্বের বেস ফর্ম হয় না, ভার্বের 3 নাম্বার ফর্মটা হয়। কেমন? আচ্ছা, খুব বেশি কঠিন লাগলে তুমি যেটা বললাম যে ভিডিওটা পজ করতে পারো, তারপর নিজে নোট নাও, ইজি হয়ে যাবে। ভিডিওর শেষেই নোট নেওয়াটা বেটার। সো একদম ইজি ভাইয়া, জিনিসগুলো মনে হতে হবে ভাইয়া এত এত রুল কীভাবে মনে রাখবো, একদমই প্যারা নিও না ভাইয়া, জাস্ট নোট নাও তাহলেই হবে। কেমন? আচ্ছা, আমরা তোমাকে একটা ছোট্ট ব্রেকে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। ছোট্ট ব্রেকে আমি তোমাকে একটা জিনিস একটু দেখাই। আমাদের 10 মিনিট স্কুলের যেই অনলাইন পেজ আছে, অনলাইন পেজ 2026, এই অনলাইন পেজে তুমি ধরো কোনো একটা কোর্সে ভর্তি হইলা, চিন্তা করো যে তুমি 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের কোনো একটা কোর্সে ধরো ভর্তি হলা, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তুমি ভর্তি হয়েছ। ভর্তি হওয়ার পর রেগুলার লাইভ ক্লাস তো থাকছেই, ক্লাসে তোমাদের জন্য এক্সট্রা একটা ফিচার আছে, ক্লাসে বা ক্লাসের বাইরে এক্সট্রা একটা ফিচার আছে যেটাকে আমরা বলি 10-10। ঠিক আছে, এই যে এটাকে বলা হয় 10-10। এটা হচ্ছে তোমাকে 24 ঘন্টা, যে কোনো দিন 24 ঘন্টা তোমার যে কোনো প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে, মনে করো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ। আচ্ছা, সো
দেখো আমি ফিজিক্স মনে করো যে মনে করো আমি কোনো কারণে লাইভটা মিস করে ফেললাম, আজকে একটা ক্লাস হয়েছে মিস করে ফেলছি, আমি রাতের 1টা বাজে বসছি পড়াশোনা করতে, বা খুব সকালে ঘুম থেকে উঠে আমি রেকর্ডেড ক্লাসটা দেখতে বসছি। তোমরা জানো তো লাইভ ক্লাস যদি কোনো কারণে মিস হয়ে যায় আমাদের অনলাইন পেজে, তুমি চাইলে কিন্তু রেকর্ডেড ক্লাস দেখতে পারবা। সো মনে করো যে তোমার রেকর্ডেড ক্লাসটা দেখতে বসছো সকাল মানে ভোর 5টায়, ওই সময় তো তোমার সাথে তোমার টিচার থাকবে না, তোমার সাথে টিচার হিসেবে থাকবে টেনটেন। তোমাকে দেখালাম তো কীভাবে টেনটেনে আসবে, ওই যে তুমি কোর্সে যাওয়ার পর, তাহলে কোর্সে যাওয়ার পর এই যে টেনটেন থাকবে, এখানে ক্লিক করলা। মনে করো তুমি ফিজিক্সের একটা কোয়েশ্চেন তুমি বুঝতেছো না, কোনো একটা বিষয় বুঝতেছো না, ক্লিক করার পর ফিজিক্সে ক্লিক করার পর তুমি জাস্ট এইখানে তোমার প্রশ্নটা যদি দাও, তাহলে দেখবা যে তোমাকে উত্তর দিয়ে দিচ্ছে। আমি কিছুক্ষণ আগে কিছু দিচ্ছিলাম, তোমাকে একটু যদি দেখাই, এই যে দেখো একদম আমি ধরো এইখানে প্রশ্ন করেছি কি, এই প্রশ্ন আমি করেছি, আমাকে দেখো একদম ডিটেইলে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়েছে। যদি তুমি কোনো কারণে না বুঝো তুমি আবার কোয়েশ্চেন করতে পারবা। এই যে শর্ট নোট বানিয়ে দাও, তখন দেখো ও আমাকে আরও শর্টে জিনিসটা বানিয়ে দিয়েছে। সো একদম তুমি তোমার মতো করে যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন করতে পারবা ওই সাবজেক্ট রিলেটেড। কেমন? এই জিনিসটাই থাকছে আমাদের অনলাইন ব্যাচ 2026। আমার কাছে মনে হয় যে এটা তোমাদের জন্য একটা আশীর্বাদ, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু আবার পড়াশোনায় ব্যাক করি। ওকে, বলছে যে এই রুলটার আমি একদম সহজে বলি। বাক্যটা মনে করো পেসিভ ভয়েসে আছে। কেমন? বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে না, কিন্তু পেসিভ ভয়েসে আছে। পেসিভ ভয়েসে থাকলে স্ট্রাকচারটা কি, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তারপরে এই যেই ভার্বটা থাকবে সেটা 3 নাম্বার ফর্ম। সো যেমন দ্য বুক ওয়াজ স্টোলেন। স্টোলেন কেন হয়েছে? স্টিল মানে চুরি করা, এটা 3 নাম্বার ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে স্টোলেন। হ্যাঁ, দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন কমপ্লিটেড, 3 নাম্বার ফর্মটা হবে, রাইট? ওকে, এই রুলটা খুবই মজার, আমাদের বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগবে। মনে করো একটা বাক্যে সাবজেক্টের জায়গায় দেয়ার কিংবা হেয়ার আসলো, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি ভার্ব হিসেবে কি ইজ দিবা না আর দিবা, অর্থাৎ সিঙ্গুলার দিবা নাকি প্লুরাল দিবা? কোয়েশ্চেন একটা থেকেই যায়। যেমন আমরা বাস্তবে অনেক শুনেছি না, দেয়ার ইজ আ, মনে করো দেয়ার ইজ আ স্কুল, অথবা আমরা দেয়ার আরও তো অনেক দেখেছি না, দেয়ার আর টু মেনি বা এরকম কোনো একটা এক্সাম্পল দিলা। সো দেয়ারের সাথে আমরা আরও দেখি, ইজও দেখি, কখন কোনটা হয়, এটা অনেক কাজে লাগবে রিয়েল লাইফে। দেখো এই টাইপ সিচুয়েশনে, আচ্ছা বি মানে কি তোমাদেরকে আজকে ক্লাসে আগেও বলেছি, এম ইজ আর ওয়াজ দেয়ার। ওকে, এই টাইপ সিচুয়েশনে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, পুরো ব্যাপারটা এই হেয়ার বা দেয়ারের উপরে না, ও জাস্ট এখানে পুতুলের মতো বসে থাকে, ও আর কোনো কাজ করে না। মূল কাজটা করে এর পরের যে নাউন বা প্রোনাউনটা আছে সেটা। অর্থাৎ দেখো এখানে যে ভার্বটা আছে এটা পরে একটা নাউন আছে, আ হাই স্কুল। সো এই শূন্যস্থানের পরে যে নাউন বা প্রোনাউনটা আছে এইটার উপরে মূল খেলাটা। এইটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার। বলছে আ হাই স্কুল, একটা হাই স্কুল, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। আবার দেখো এখানে বলছে টু হাই স্কুলস, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। সো কি হবে? ওয়াজ অথবা ওয়ার, পাস্ট টেন্সে দিল ওয়ার। সো বুঝেছ? সো হেয়ার বা দেয়ার বাকি সাবজেক্টের জায়গায় থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, ওইটা পুরোটাই ডিপেন্ড করে এর পরের যে নাউনটা আছে বা প্রোনাউনটা আছে সেটার উপর। কেমন? ওকে, এবার আসো লেস্ট। লেস্টের পরে শুড হয়, এটা মাথায় রেখো, এটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগবে। যেমন হি ran fast, lest he should miss the train. সো লেস্ট এরপরে সাবজেক্ট, এরপরে কিন্তু শুড হয়েছে, এটা মাথায় রেখো। হয় স্টাডি মোর লেস্ট ইউ শুড কাট আ সরি ফিগার ইন দ্য এক্সাম। এই রুলটা ইম্পর্টেন্ট, তোমার রাইট ফর্ম অফ ভার্বের জন্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং রিয়েল লাইফে এটা অনেক বেশি কাজে লাগে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। হোয়াইলের পরপরই যদি একটা ভার্ব চলে আসে, যেমন হোয়াইল ওয়াক, তখন ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়, হোয়াইল ওয়াকিং হবে। কেমন? আচ্ছা, এবার মনে করো হোয়াইলের পরপরই ভার্ব না এসে একটা সাবজেক্ট আসলো। সো এই টাইপ সিচুয়েশনে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হতে দেখা যায় বেশি। অনেক সময় পাস্ট ইনডিফিনিট হয় কনটেক্সটের উপর ভিত্তি করে বা অর্থের উপর ভিত্তি করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হয়। যেমন হোয়াইলের পরে সাবজেক্ট
তারপর হোয়াইল শি ওয়াজ কামিং, এরকম হবে তাই না? এই যে দেখো হোয়াইলের পরে যদি ভার্ব হয় তাহলে তো আইএনজি হয়ে গেল। এই যে হোয়াইলের পরে ওয়াক ভার্বটা আসার কারণে এটাকে আমরা আইএনজি যুক্ত করে দিলাম। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে যেমন শি, তখন এই যে ভার্বটা আছে ওয়াজ বা ওয়ার, আই মিন পাস্ট কন্টিনিউয়াস হয় আর কি, হোয়াইলের পরে সাবজেক্ট আসছে তখন আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে ফেলবো, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি। হোয়াইল শি ওয়াজ কামিং আই ওয়াজ স্লিপিং। এখন চলো আমরা মোটামুটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের বেসিক যে জিনিসগুলো জানা লাগবেই ওইগুলো কভার করে ফেলেছি, ঠিক আছে? এখন চলো আমরা এতক্ষণ যা যা পড়লাম এগুলোতে কিছু কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। আচ্ছা, যেমন ধরো দে ড্যাশ আওয়ার ম্যারেজ ডে পার্টি। আচ্ছা, কি হতে পারে? দে ডিড নট অ্যাটেন্ড। কেন? আমরা তো নট, আমি তোমাদেরকে বলেছিলাম নো বা নট অর্থাৎ একটা বাক্যকে নেগেটিভ করতে হলে কিংবা একটা বাক্যকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক করতে হলে তোমাকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকা লাগবেই। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখি এমিজার, মানে আর এর এমিজারের পরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি হয়, এখানে কি আছে? নাই, তার মানে এটা ভুল। ডিড থাকলে তোমাদেরকে আমি বলেছিলাম একটা বাক্যে যদি ডিড আসে তারপরে ভার্বের বেস ফর্মটা হয়, মানে ভার্বের জন্মগত রূপটা হয়, আমি ঠিক এইভাবে বলেছি তোমাকে। সো এটাও ভুল। সো অপশন সি কারেক্ট। দেখো ডিডও আছে আবার জন্মগত রূপটা আছে, এটা মতো মডিফাই করা না। ফারহানা ড্যাশ হার অ্যানুয়াল এক্সাম রাইট নাও, নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এগুলো থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব এমিজার আর কি, তারপর ভার্বের সাথে আইএনজি। সূত্র কি হবে? ফারহানা ইজ প্রিপেয়ারিং, ফারহানা ইজ প্রিপেয়ারিং ফর হার অ্যানুয়াল এক্সাম। আই ড্যাশ মাই ব্রেকফাস্ট জাস্ট নাও, না জাস্ট নাও, তারপর অলরেডি, নাও না কিন্তু, নাও হলে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, জাস্ট, এগুলো থাকলে নর্মালি পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ। সো আইয়ের সাথে হ্যাভ আছে, হ্যাভ আছে, হ্যাভ আছে, হ্যাভ আছে, সবগুলোতেই হ্যাভ আছে। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। সো কী হবে? আই হ্যাভ বিন, আই হ্যাভ বিনও হতো, বিনও 3 নাম্বার, ঠিক আছে। এখানে তো 3 নাম্বার না, এখানে তো ভার্বের বেস ফর্ম, এটা এমনিতেই বাদ। বিনও 3 নাম্বার, ঠিক আছে, কিন্তু এরপর আবার ভার্বের সাথে আইএনজি দিয়েছি, তার কারণে এটা ভুল। এরপরে আবার আরেকটা 3 নাম্বার দিয়েছে, এটাও ভুল। সো কী হবে? আই হ্যাভ ফিনিশড মাই ব্রেকফাস্ট জাস্ট নাও। তুমি কিন্তু আমার সাথে প্র্যাকটিস করতে পারো এইভাবে যে তুমি আমি বলার আগে তুমি বলবা, কেমন? ওকে। তারপর স্কার্সলি হ্যাড আই ড্যাশ মাই অ্যাসাইনমেন্ট ওয়েন রুবিনা ড্যাশ ইট। আমি তোমাদেরকে বলেছি হোয়েন, বিফোর, দেন, এগুলোর আগের অংশটা হয় পাস্ট পারফেক্ট, পরের অংশটা হয় কি? পাস্ট ইনডেফিনিট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট, হেড, ভার্বের 3 নাম্বার ফর্ম। এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। এটা কি জানি দিয়েছে, এটা তো হবেই না। এখানে ভার্বের বেস ফর্ম দিয়েছে, এটাও বাদ। আচ্ছা, পরের অংশটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, ঠিক না? সো কপি, এটা তো ভার্বের 2 নাম্বার ফর্ম না, ভার্বের বেস ফর্ম, সেটা বাদ। কপি ভার্বের 2 নাম্বার ফর্ম। সো অপশন বি হচ্ছে কারেক্ট। কেমন? ওকে। আই ড্যাশ হার সিন্স আই ড্যাশ হার। আচ্ছা, সিন্স অ্যাজ ইফ, অ্যাজ তো পড়িয়েছি না, আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশটা পাস্ট ইনডেফিনিট হয়, বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশটা পাস্ট ইনডেফিনিট হয়, আর আগের অংশটা পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশটা পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা চলো দেখি, এখানে সবগুলোতে ক্যানট আছে, তাই না? সো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ধরতে পারি। সো সিন্সের আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশটা কী হবে? পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট, ইয়েস। সো সিন্সের আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট, ক্যানটের পরে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলেছিলাম যে ক্যানট, ক্যান এটা মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হয়, এটার সাথে আর কিচ্ছু যোগ হতে পারবে না, কিন্তু এখানে দেখো ভার্বের সাথে এস দিয়েছে, সো এটা হবে না। কেমন? ওকে। সো এরপরে আমরা জানি সিন্সের পরের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্মটা হবে। কেমন? এখানেও ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, এখানে ভার্বের বেস ফর্ম আছে, সো এটাও বাদ। এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, এখানেও ভার্বের 2 নাম্বার ফর্ম আছে। এখন তো মানে সব তো মিলতেছে, ক্যানট, ফরগেট, মানে
ক্যানটের পরে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। আবার এখানে ক্যানটের পরে ভার্বের বেস ফর্ম, এরপর ভার্বের 2 নাম্বার ফর্ম, তাই না? তাহলে ভাই আমরা কোনটা দিব? আইডিয়ালি যদি চিন্তা করি দুটো হবে, ভুল হবে না, তবে ফর্মাল ইংলিশে এটা একটু কারেক্ট হবে, মানে যেখানে ক্যান এবং নটের মধ্যে স্পেস নাই। আবার বলছি দুটো দিলে হবে, একদম যে ভুল হবে এমন না। আচ্ছা, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট এক্সট্রা এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, তাই না? সো কী হবে? ইট ইজ হাই টাইম উই ফর্মড আ গ্রুপ। আচ্ছা, তারপর আই উইশ, মনে রাখবা আই উইশ, তারপর অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর পরে যদি বিভার বসাইতে হয়, অর্থাৎ এম ইজ দ্য ওয়াজ দেয়ার, এগুলো কোনো একটা বসাইতে হয়, অলওয়েজ তুমি ওয়ার বসাতে হবে। সো অপশন ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে? সো এই তো ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বের একদম এ টু জেড। মানে আমরা এখন কিসের জন্য প্রিপেয়ার হয়েছি? পরীক্ষাতে, বোর্ডে, আমাদের এসএসসির বোর্ড পরীক্ষায় যেই ধরনের প্রশ্ন আসবে ওইগুলো উত্তর করার জন্য প্রস্তুত হয়েছি। বাট এখানে তোমাকে একটা সত্যি কথা বলি, যেটা তুমি মানে এখন যদি ভিডিওতে থেকে বের হয়ে যাও তোমার নিজের মানে লস হবে, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হারাই ফেলবা। এই যে তুমি এতক্ষণ পর্যন্ত পড়লা ভাইয়ের সাথে, এখন যদি তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাও, ওইগুলো কিন্তু আবার এমসিকিউ আকারে আসে না, ওইগুলো আসে কি প্যাসেজ আকারে। ঠিক আছে? ওইগুলো আসে প্যাসেজ আকারে। সলভ করতে গেলে দেখবে যে তোমার অনেক ভুল হইতেছে, তুমি রুলের সাথে খুব একটা মিল পাচ্ছ না। কি করবা? প্রথম দিকে তুমি প্রথম একটা বছরের বোর্ড, অর্থাৎ প্রথম ধরো 9টা প্রশ্ন তুমি ধরেই উত্তর দেখে ফেলবা, নিজে ট্রাই করার দরকার নেই, ধরেই উত্তর করে ফেলো, মানে উত্তর দেখে ফেলো। ভাইয়া উত্তর দেখে ফেলবো? ইয়েস, ধরেই তুমি প্রথম 9টা বোর্ডের প্রশ্ন উত্তর দেখে ফেলো এবং বুঝার ট্রাই করো যে এইখানে এই উত্তরটা কেন হলো। যদি না বুঝো, টেনটেন আছে বা আমরা তো আছি, মানে আমাদের অনলাইন পেজে কিন্তু আমরা এগুলো পড়াচ্ছি। সো কী করলাম, কি বললাম? বোর্ডের প্রশ্ন প্রথম 9টা উত্তর দেখে ফেলো এবং প্রত্যেকটা উত্তর কেন এটা হয়েছে সেটা বের করো। 9টা শেষ এইভাবে পড়া হয়েছে, উত্তরগুলো দেখলাম, উত্তরগুলো বুঝলাম, মানে এক্সপ্লেনেশনটা, ব্যাখ্যাটা জানলাম। এখন তুমি নিজে ট্রাই করো, দেখবা যে পারবা। এটা না করে যদি তুমি ট্রাই করো, দেখবা যে তোমার অনেক ভুল হচ্ছে, তুমি মানে কাইন্ড অফ হারাই যাইতেছো, মানে তোমার মন ভেঙে যাবে। কেমন? আচ্ছা, সো যেটা বললাম এইভাবেই আমরা আমাদের অনলাইন পেজে পড়াচ্ছি। আমাদের অনলাইন পেজের যে মাস্টার বুকগুলো আছে, এই যে মাস্টার বুকটা আছে ইংলিশ মাস্টার বুককে জিনিসগুলো ঠিক এভাবেই দেওয়া। তুমি যদি মাস্টার বুকটা নাও, মাস্টার বুকটা কিনতে পারবা তুমি চাইলে। মাস্টার বুকটা নিলেই তুমি দেখবা যে এই রাইট ফর্ম অফ ভার্ব চ্যাপ্টারটা খুললেই দেখবা যে এই জিনিসগুলো এভাবে সুন্দর করে দেওয়া আছে। কেমন? আর এই মাস্টার বুকটা তো আমরা মাস্টার অ্যাপ্লাই প্রুফ সেগমেন্টটা মানে এই পদ্ধতিতে সাজিয়েছি। আমি যে রাইট ফর্ম অফ ভার্ব পড়িয়েছি আমি ওইটা দিয়ে একটা এক্সাম্পল দিই। মাস্টার সেগমেন্টে আমরা রাইট ফর্ম অফ ভার্বের এই বেসিক রুলগুলো আলোচনা করলাম। এখন আমি এই রুলগুলো বুঝছি কিনা এটা আগে প্রমাণ করব অ্যাপ্লাই সেগমেন্টে। আমাকে এমসিকিউ দেওয়া হবে, আমি এখানে ওইগুলো উত্তর করার ট্রাই করব। এমসিকিউ কোনটা যদি না বুঝি, তখন এখানে হিন্ট দেওয়া আছে যে তুমি অমুক নাম্বার এমসিকিউটা গিয়ে দেখো, মানে রুলটা গিয়ে দেখো, তারপরে তুমি উত্তরটা পারবা। ওকে ফাইন ভাইয়া, আমি এমসিকিউ পারলাম। এবার তুমি প্রুফ সেগমেন্টে এসে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নের উত্তর করতে পারবা বা প্রশ্নগুলো পাবা। এইভাবে আমাদের মাস্টার বুক ইংলিশটা সাজানো। সো সবগুলো মাস্টার বুক এইভাবে সাজানো। তারপর তোমাদেরকে যেটা বললাম, ভাইয়া তোমাদের তো স্টাডি পার্টনার হিসেবে 24 ঘন্টা আমাদের টেনটেন এটা একটা এআই বেসড ফিচার, এটা তো থাকছেই। দেখেছো তোমাদেরকে ভাইয়া নিজে একটু আগে দেখিয়েছি। কেমন? আচ্ছা, সো আমি যদি দেখি এখানে, যদি তোমার কোনো ধরনের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি অনলাইন বেজে ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হব বুঝতে পারছি না, কোনো প্যারা নিও না, চাপ নিও না, জাস্ট 16910 এই নম্বরে কল করো, তাহলেই হবে। মানে তুমি চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও কিনতে পারবা, কিংবা তুমি 16910 এই নম্বরে কল করলেও কিনতে পারবা। ঠিক আছে? সো তোমার সাথে আমাদের অন্য ফ্রি ক্লাসগুলোতে মাঝে মাঝে দেখা হইতেও পারে, বাট মোস্টলি দেখা হবে পেইড ব্যাচের ক্লাসগুলোতে, যেমন আমরা ওইখানে বোর্ড কোয়েশ্চেন আমরা নিজেরা প্র্যাকটিস করাই। ঠিক আছে? তাহলে আজকের মতো এ পর্যন্ত। আশা করি তোমার ক্লাসটা ভালো লেগেছে। কেমন লেগেছে এটা আমাদেরকে রিয়েকশনের মাধ্যমে জানাতে পারো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে অনলাইন ব্যাচের মূল ক্লাসে।